কলকাতা শহরে জানুয়ারির সকালটা হয় বড়ই অদ্ভুত। চারিদিক কুয়াশায় মোড়া, যেন কোনো কিছু আড়াল করতে চায় শহরটা। পাড়াগলি, রাস্তাঘাট, গঙ্গার ধারে থাকা ধূপ ধোঁয়া মেশানো বাতাস, সবকিছুর মধ্যে একটা অস্বস্তিকর নীরবতা বিরাজ করে চলে প্রতিটি মুহূর্তে। তবে এবছরের শীতটা কিন্তু বেশ জমকালো পড়েছে। তার মাঝেই কয়েকদিন আগের বৃষ্টি সেই ঠান্ডা ভাবটা যেন আরো বেশ কিছুটা মাত্রায় বাড়িয়ে তুলেছে, সেটা বলা বাহুল্য। এরই মাঝে গলির মোড়ে মোড়ে মানুষজন ঠোঁটে ধোঁয়া ছেড়ে চুমুক দিচ্ছে চায়। রবিবার সকাল 8:15। বালিগঞ্জের এক অভিজাত বহুতল অ্যাপার্টমেন্ট উজ্জ্বল কুঞ্জর 7ম তলার ফ্ল্যাটে ঢুকছে পুলিশ। ফ্ল্যাট নাম্বার 7B। ভিতরে পড়ে রয়েছে এক যুবকের নিথর দেহ, পাশে পড়ে একটা রিভলভার। রক্তের দাগ এখনো যায়নি, অর্থাৎ মৃত্যু যে খানিক আগেই হয়েছে সে বিষয়ে নিশ্চিত বলাই যায়। একই সঙ্গে মৃতদেহের চোখগুলো দেখলে গায়ে কাঁটা দিয়ে ওঠে। নকুল ঘোষ শহরের অন্যতম পরিচিত ব্যবসায়ী পরিবারের সন্তান। মা ছোটবেলায় মারা যায়। বাবা দেবাশিস ঘোষ কলকাতার এক নামী ব্যবসায়ী, যদিও বছরের বেশিরভাগ সময় দেশের বাইরেই থাকেন তিনি। যুবকের এমন মৃত্যুতে স্বাভাবিকভাবেই হতভম্ব সকলে। পুলিশের প্রাথমিক ধারণা অনুযায়ী এটি একটি আত্মহত্যা। কারণ হিসাবে রয়েছে যুবকের হাতে ধরা একটি চিরকুট, যাতে লেখা, আমি আর পারছি না, যা করেছি তার পরিণাম আমাকেই ভোগ করতে হবে, ক্ষমা করে দিও আমাকে, আমি চললাম এবার, আমার মৃত্যু তাই কারণ নয়। কিন্তু এক্ষেত্রে অন্যান্য পুলিশের চেয়ে সর্বদাই উল্টো মেরুতে চলেন ইন্সপেক্টর অরিন্দম বসু। তিনি জানেন এই চিরকুটটা যতটা সরল, আসল কাহিনী কিন্তু ঠিক ততটাই জটিল। অরিন্দম বসু পেশায় পুলিশের একজন অভিজ্ঞ অফিসার। এই মৃত্যুর ক্ষেত্রে কিছু একটা হিসেব যেন ঠিক মেলাতে পারছেন না তিনি। হঠাৎ এই ছেলেটি নিজেকে গুলি করে বসবে কেন? এত বড় একটা পরিবারের ছেলে হয়েও এমন কি কারণ থাকতে পারে? আর সুইসাইড নোটে ঠিক কি কারণে ক্ষমা চাইল সে? না না, কিছু একটা তো গলদ আছেই। নিজের মনে মনে বিড়বিড় করে উঠলেন ইন্সপেক্টর অরিন্দম বসু। ভ্রু কুঁচকে ঘরের চারিদিকটা একবার ভালো করে তাকালেন তিনি। দেয়ালে ঝোলানো পেইন্টিং, বিছানার চাদরে সুশৃঙ্খল ভাঁজ, কাপড়ের আলমারি খোলা, কিন্তু কোনোটাই তছনছ অবস্থায় নেই। কিন্তু এমন মৃত্যুতে সাধারণ মানুষ ব্যাকুল হয়ে ওঠে, ঘর এলোমেলো ও অগোছালো হয়। তবে এখানে তেমন কিছুই হয়নি। সহকারী অফিসার সৌমেনকে ডাকলেন তিনি। সোমেন, সিসিটিভি দেখেছো? স্যার, 7 তলার ক্যামেরাটা কাজ করছে না গত 3 দিন ধরে। সার্ভিসিংয়ের জন্য লোক ডাকা হয়েছিল, কিন্তু এখনো আসেনি। আর ওই নিচের গেট? সেটা ঠিকঠাক চলছে, যদিও ক্যামেরার ছবি অস্পষ্ট হওয়ায় ঘটনার সময় কিছু দেখা যায়নি। তবে হ্যাঁ, সকাল 6টার একটু আগে একজন কালো শাল গায়ে দিয়ে বেরিয়ে যায়। শুধু তাই নয়, মুখটাও ঢাকা ছিল তার, ফলে সেই অবস্থায় তাকে চেনা সম্ভব হয়নি। গেটের বৃদ্ধ দারোয়ান এই বিষয়টা কনফার্ম করেছে। অরিন্দম নিঃশব্দে মাথা নাড়লেন। এই মুহূর্তে দাঁড়িয়ে তিনি এটুকু জানেন যে যদি এটি আত্মহত্যা না হয়, তাহলে খুনি কিন্তু এখনো এই শহরের মধ্যেই ঘুরে বেড়াচ্ছে। চিন্তায় ইতিমধ্যেই মাথায় ভাঁজ পড়েছে তার। যত সময় পার হবে ততই জটিল হবে কেস।
বর্তমানে মোবাইলটা হাতে নিয়ে একখানা নাম্বার ডায়াল করলেন মিস্টার বসু। এত কাণ্ড কারখানার মধ্যে শীতের সকালটা যেন হয়ে উঠল আরো রহস্যময়। ইতিমধ্যে আরো গাঢ় অন্ধকার জমে উঠেছে কলকাতার বুকে। ছুটির দিন, তার উপর হাতে বিশেষ কোনো কেস নেই। জানলার পাশে আনমনা অবস্থায় দাঁড়িয়েছিল অরিজিৎ। কুয়াশা ঘেরা রাস্তায় ছুটে চলা লোকজন, গাড়ির হর্ন, চায়ের কাপে চুমুক, সব মিলে এক অদ্ভুত ছন্দ তৈরি করেছে সর্বত্র। এরই মধ্যে হঠাৎ ফোন বেজে উঠল গোয়েন্দা মশাইয়ের। হ্যালো অরিজিৎ, এই একটা কেস আছে, মানে একটু অন্যরকম। আত্মহত্যা বলে মনে হচ্ছে, কিন্তু আমার সন্দেহ কি বলতো, মানে কিছু তো গড়বড় আছে ভাই। তুই আসবি একবার? আচ্ছা, ঠিকানা দে, আমি আসছি। কল কেটে গেলে ধীরে ধীরে ফাইলপত্র গুছিয়ে নিয়ে একটা চামড়ার ব্যাগে ভরল সে। টেবিলের ওপর রাখা পুরনো একখানা ক্যামেরা তুলে গুছিয়ে নিল। কে জানে কখন কি দরকার পড়ে। তারপর মৃদু ভঙ্গিতে নিজের প্রতিবেশী বৃদ্ধাকে গুড মর্নিং বলে বেরিয়ে পড়ে অরিজিৎ। নিচে নেমে অটো ধরে বালিগঞ্জের। উজ্জ্বলকুঞ্জ অ্যাপার্টমেন্টে পৌঁছতে বেশিক্ষণ সময় লাগলো না। অরিজিৎকে দেখতেই সেলাম ঠুকে ভেতরে ঢুকতে বলল দারোয়ান। অরিজিতের আগমনের কথা ইন্সপেক্টর বসু আগে থেকেই বলে রেখেছিল তাকে। সাততলার লিফটে উঠতে উঠতে নিজের মধ্যে অদ্ভুত একটা স্থিরতা আনল সে। যেন ভিতর ভিতর একাধিক বিষয় নিয়ে চিন্তন করে চলেছে, অথচ বাইরে থেকে দেখে বোঝা ভারী মুশকিল। ফ্ল্যাটের ভিতর প্রবেশ করতেই বারুদের হালকা গন্ধর পাশাপাশি কিছু টাটকা ফুলের গন্ধ, সব মিলিয়ে কেমন যেন একটা অদ্ভুত কম্বিনেশন। বিন্দুমাত্র দ্বিধা না করে মৃতদেহের কাছে এগিয়ে গেল অরিজিৎ। মাটিতে পড়ে আছে নকুলের দেহ, গুলি লেগেছে ডান কপালের কাছে। পাশে পড়ে আছে রিভলভার, হাতে ধরা সেই চিরকুট। অরিজিৎ চিরকুটটা হাতে নিয়ে দেখে। লেখার ভঙ্গিমা অসম্ভব পরিপাটি, একটাও কাঁপা অক্ষর নেই, কিন্তু আচমকা চোখ কুঁচকে যায় তার। আচ্ছা অরিন্দম, এই চিরকুটে হাতের লেখা ম্যাচ করানো হয়েছে। লেখার ভঙ্গিমাটা দেখ, অসম্ভব পরিপাটি, একই সঙ্গে একটাও কাঁপা অক্ষর নেই। এটা কিন্তু বেশ অবাক করা বিষয়। হ্যাঁ, প্রাথমিকভাবে নকুলের হাতের লেখার সাথেও মিলে যাচ্ছে এটি। ভালো, যদিও ফার্দার ইনভেস্টিগেশনের প্রয়োজন তো রয়েই যায়। আচ্ছা, একখানা কথা বলতো, একটা লোক যদি নিজের পরিবার ও পরিচিতদের উদ্দেশ্যে শেষ চিঠি লেখে, সেটা এমনভাবে লিখবে, এত শান্ত ভঙ্গিতে, একটুও হাত কাঁপবে না তার? তুই তবে কি বলছিস, খুন? সন্দেহ আছে, তবে পুরোপুরি নিশ্চিত না। কিন্তু এটা যদি আত্মহত্যা হয় তাহলে কিছু বিষয় জানা দরকার। ধর, ওই ছেলেটার ডান হাতে যদি রিভলভার ধরা থাকে, তবে গুলি ঠিক কোন অ্যাঙ্গেল থেকে এবং কিভাবে লেগেছে সেটা তো জানা দরকার। আমি কয়েকটা ছবি তুলব কিন্তু। ব্যাগ থেকে ক্যামেরা বার করলো অরিজিৎ। তারপর দেহ, বিছানা, জানলার দিক, দরজার হ্যান্ডেল, এমনকি মেঝেতে পড়ে থাকা চিরকুটের স্থান একের পর এক ফ্রেম বন্দি করলো সবটা। এখান থেকে সকালের দিকে কেউ কি বেরিয়েছিল, কিংবা কেউ এসছিল? কোনো সূত্র? সিসিটিভি নিশ্চয়ই কাজ করছে না, কি তাই তো? হ্যাঁ, তোর সন্দেহই ঠিক। এই ফ্লোরের সিসিটিভি কাজ করা বন্ধ করে দিয়েছে। তবে সকালের দিকে গেট হয়ে কালো শাল পরিহিত, মুখ ঢাকা অবস্থায় এক অজ্ঞাত পরিচয় লোক বেরিয়ে যায়। এটা গার্ড দেখেছে। কিন্তু তুই কি করে বুঝলি যে ওপরের ক্যামেরা খারাপ? আরে, এইসব কেসে সাধারণত ক্যামেরা কাজ করা বন্ধ করে দেয়, বুঝলি? সে মন্দ বলিসনি,
শয়ে শয়ে কেস ঘেটে এই বিষয়গুলো কার্যত গা সওয়া হয়ে গেছে। আচ্ছা, ছবির স্কেচ করানো হয়েছে? না, সেটা করানো হয়নি। তার কারণ গার্ড খুব একটা ক্লিয়ার কিছুই দেখেনি, আর সিসিটিভি ফুটেজেও যে সব কিছু ক্লিয়ার এমনটা নয়, ফলে স্কেচ আর করানো যায়নি। কিছু সময়ের অপেক্ষা। বর্তমানে অরিজিৎ জানলার দিকে তাকিয়ে বলল, আচ্ছা, কালো শাল পরে মুখ ঢেকে থাকা কেউ, সিসিটিভি নষ্ট, তারপর অমন হাতের লেখা, এটা একটা নাটক বলেই মনে হচ্ছে রে। আর যদি সেটাই হয় তবে সেই নাটকের পর্দা সরাতে বদ্ধপরিকর আমি। অরিজিৎ ধীরে ধীরে ফ্ল্যাটের চারপাশটা ঘুরে দেখতে থাকল। প্রতিটি ফ্রেম ধরে ধরে প্রত্যেকটা ছোট বড় জিনিস প্রত্যক্ষ করছে সে। দু চোখে এক ধরনের কাঠিন্য, অসীম ধৈর্য মনে। আসলে মৃত্যু সবসময় কিছু না কিছু রেখে যায়, কখনো গন্ধ, কখনো শব্দ, তো কখনো বা চিহ্ন। আর গোয়েন্দাদের কাজ হলো সেই অদৃশ্য সূত্র খুঁজে বার করা। সেই কাজে যে অরিজিৎ কতখানি পটু তার প্রমাণ বিগত কয়েকটি কেসে পেয়েছে সকলে। এর মাঝেই বেশ কিছু জিনিস কিন্তু চোখ এড়ায়নি অরিজিতের। এই যেমন ঘরের ভিতরটা অস্বাভাবিকভাবে গোছানো, বিছানার চাদর ভাঁজ করা, বালিশ তার নিজের জায়গায় রাখা, ডেস্কের ওপর বইয়ের স্তর, যেন মৃত্যুর আগে কেউ খুব সচেতনভাবে ঘরটা পরিষ্কার করে রেখে গেছে। কিন্তু এমনটা কে করবে, আর কেনই বা করবে? অরিজিৎ বোঝে যে এই রহস্যের জাল ছাড়ানো কিন্তু মোটেই সহজ হবে না, তবে হাল ছাড়বে না সে। আত্মহত্যার আগে মানুষ সাধারণত এত গুছিয়ে কাজ করে না, বিশেষ করে মানসিক স্বাস্থ্য ভেঙে পড়ার সময় তো একদমই নয়। নিজের মনেই বিড়বিড় করে চলে ডিটেকটিভ প্রবর। খানিকক্ষণ এইভাবে কাটার পর এবার বিছানার পাশে যায় অরিজিৎ। বিছানার পাশ বরাবর মেঝেতে সে লক্ষ্য করে বেশ কিছুটা স্থানে রক্ত জমাট বেঁধে পড়ে রয়েছে সেখানে। নিচু হয়ে দেখে রক্তের ধারে ছোট ছোট দাগ, যা পায়ের ছাপের মতো, কিন্তু দাগগুলো খুবই হালকা। উনি হয়তো জুতো খুলে এসেছিল। পরবর্তী গন্তব্য বইয়ের তাক ও তার পার্শ্ববর্তী স্থান। পুরনো সাহিত্যের বই, কিছু ব্যবসা বিষয়ক ম্যাগাজিন, এই আর কি। কিন্তু এসবের মধ্যেই একটি বই অদ্ভুতভাবে বাকিদের থেকে আলাদা, একটি মোটা ডায়েরির মতো জিনিস। সে বইটা তুলে দেখল, কার্ল গুস্তাভ ইয়ং এর ম্যান অ্যান্ড হিজ সিম্বলস। মজার ব্যাপার, এই বইয়ের ভেতর একটি পাতার মাঝখানে রাখা একখানা সিনেমার টিকিট। প্রিয়া সিনেমা, শুক্রবার রাত 9টা। পাশে লেখা শেষ দেখা। অরিজিৎ টিকিটটা হাতে নিয়ে এবার ভারী চিন্তায় পড়ে গেল। শেষ দেখা? কিন্তু সুইসাইডের একদিন আগে মুভি দেখতে যাওয়া, সেইখানে কি কিছু ঘটেছিল? এই টিকিট কিন্তু তদন্তের অন্যতম প্রধান এভিডেন্স হতে চলেছে। বলেই বর্তমানে জানলার দিকে অগ্রসর হলো অরিজিৎ। জানলা প্রায় অর্ধেক খোলা। বাইরের ব্যালকনিতে একটি সিগারেটের ফিল্টার পড়ে রয়েছে। অবশ্য আশেপাশে নেই কোনো অ্যাস্ট্রে। আচ্ছা, নকুল কি ব্যালকনিতে দাঁড়িয়ে ধূমপান করছিল নাকি খুনি? সিগারেটের ফিল্টারটা টিস্যু দিয়ে আলতো করে তুলল সে। ফের একবার মনে মনেই বলে উঠল, এই ফিল্টারে যদি খুনির লালা থাকে সেটা ডিএনএর জন্য কাজে লাগতে পারে। পরবর্তীতে বাথরুমে প্রবেশ করতেই অরিজিৎ দেখল শেভিং কিট, তোয়ালে এবং ব্রাশ সবই সঠিক জায়গায় রাখা। তবে গোয়েন্দার চোখ বলে কথা। সামনের দিকে এগোতেই জানলার সামনে পড়ে থাকা একজোড়া কানের দুলের দিকে নজর যায় তার। দুলগুলি কোনো এক মহিলার, সে বিষয়ে নিশ্চিত সে। দেরি না করে দুল দুটিকে হাতে নিয়ে দেখল অরিজিৎ। সোনার,
কিন্তু খুব দামি না। কিন্তু এগুলি এখানে থাকার অর্থ কি? অরিন্দমের উদ্দেশ্যে এবার অরিজিৎ বলে উঠল, তুই বলছিস সেই ছেলেটা, কি নাম যেন? ও হ্যাঁ, নকুল ঘোষ। সে নাকি এখানে একাই থাকতো। তাহলে এই কানের দুল জোড়া কোথা থেকে এলো বলতো? এখানে কি গত রাতে কোনো মহিলা এসেছিল? এই প্রমাণ কিন্তু সেই দিকে ইঙ্গিত করছে বন্ধু। নকুলের পরিচিত কেউ হতে পারে, গার্লফ্রেন্ড বা প্রাক্তন প্রেমিকা। ঠিক আছে, সে না হয় বুঝলাম। আচ্ছা, ভালো কথা। নকুলের ফোন রেকর্ড আর মেসেজের লিস্ট দেখতে চাই আমি। ওটা একটু জোগাড় করে দিস। দিচ্ছি। ফরেন্সিক টিমও আসছে, ওরা রক্ত, বন্দুক আর কাগজপত্র পরীক্ষা করে দেখবে। বর্তমানে সব চুপ। কিছু যেন একটা ভেবে চলেছে অরিজিৎ। এইভাবে খানিকক্ষণের অপেক্ষা শেষে আরেকবার বিছানার দিকে ফিরল সে। রিভলভারটা সাবধানে হাতে নিয়ে দেখে বলল, আচ্ছা, এই রিভলভারটা কি নকুলের নামে রেজিস্টার্ড? হ্যাঁ, তারই লাইসেন্স রিভলভার, 6 P226। বাহ, খুব ভালো পছন্দ বলতে হয়। এই ক্ষেত্রে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করা হয়েছে। যদি আত্মহত্যা হয় তাহলে গুলির অ্যাঙ্গেল কেমন ছিল? ডান কপালের ঠিক ওপরে থেকে, একটু তির্যক, কিন্তু অদ্ভুতভাবে পেছনের দেওয়ালে গুলির কোনো চিহ্ন নেই তেমন। মানে গুলি শরীরের ভেতরেই থেকে গেছে। আচ্ছা, তবে এই কেসে কিছু একটা ঠিক নেই। আত্মহত্যা হলে এমন নিখুঁত কাজ হয় না। আর এই কানের দুল আর সিনেমার টিকিট, গল্পটা কিন্তু অন্যদিকে ঘুরছে অরিন্দম। তাছাড়া ওই হাতের লেখা, না রে, বিস্তর গণ্ডগোল রয়েছে। তবে যদি এটা খুন হয় তো এটা মানতেই হবে যে উনি খুব শান্ত মাথায় খুনটা করেছে। এতখানি বলে এবার বাইরের দিকে তাকিয়ে থাকে অরিজিৎ। শহর যেন তখনও কুয়াশায় ঢাকা, কিন্তু এত কুয়াশা মাখা সংশয় মাঝেও তার চোখের সামনে কিন্তু ঘোরাঘুরি করে চলেছে এক অদৃশ্য ছায়া। মুখ ঢাকা ও কালো শাল পেঁচানো অজানা লোক। সে কি তবে কোনো পুরুষ, না সেই মহিলা? টিকিট, কানের দুল, এসব ভাবতে ভাবতেই মৃদু স্বরে এবার সে বলল, এই কেসটা নিছক কোনো আত্মহত্যা নয়, এটা পরিকল্পিত খুনের কেস। তবে হাতে যতক্ষণ না একখানা অকাট্য প্রমাণ পাচ্ছি ততক্ষণ অবধি শান্তিতে থাকা যাবে না। ঘড়ির কাঁটা তখন সকাল 11টা ছুঁই ছুঁই। নিজের ট্যাবলেট স্ক্রিনে চোখ রাখলেন ইন্সপেক্টর অরিন্দম বসু। অরিজিৎকে পাশে নিয়ে বলে চললেন, নকুলের ফোনের সমস্ত ডেটা চলে এসছে। শেষ 7 দিনে সে সব থেকে বেশিবার যার সাথে কথা বলেছে তার নাম মেঘলা সাহা। মেঘলা? হ্যাঁ, মোট 42 বার ফোন আলাপ, বেশিরভাগই আবার গভীর রাতে। গভীর রাতে ফোন কল, তার মানেই ডালমে কুচ কালা হ্যায়। আপাত দৃষ্টিতে সেটাই অনুমান করা যায়। তাছাড়া এই খুনের ব্যাপারে মেঘলা সাহা যদি দোষী নাও হয়, তবুও তার কাছ থেকে যে একাধিক গুরুত্বপূর্ণ তথ্য মিলতে পারে সেটা তো অস্বীকার করা যায় না। ঠিক আছে, আপাতত তাহলে এই মেঘলাকে খুঁজে বার করতে হবে। তা কোথায় থাকেন এই মহিলা? জোনাসাগর একটা ছোট্ট ফ্ল্যাটে। আমার সোর্স বলছে ওই মেয়েটির ইনকাম নেই বললেই চলে। মানে আগে মডেলিং করতো, যদিও বা এখন কোনো এক বিজ্ঞাপনী সংস্থায় পার্ট টাইম কাজ করে বলেই জানা যাচ্ছে। এবার ভিতরে ভিতরে কি চলে সেটা তদন্ত সাপেক্ষ। এই মেয়েটি কি সেই কালো শাল পরা নারী? ফোনে কথা, সম্ভবত দুজনে একে অপরের সাথে সম্পর্কে আছে বলে মনে হয়। তাহলে গতকাল রাতে ফোনে কথা, তারপর অশান্তি, আর সব শেষ, মানে এমন কিছু কি ঘটেছিল নাকি? সে তো ইনভেস্টিগেশনে সবটাই জানা যাবে। তবে তার আগে নকুলের অতীত সম্পর্কে জানা দরকার। মানে তার অতীত জীবন কেমন ছিল, কোথায় কোথায় মিশতো, কোনো প্রবলেমে পড়েছিল কিনা, কিংবা ব্ল্যাকমেল বা এই ধরনের জিনিসগুলো। আর ওর অতীত কিছু জানলি? নাম নকুল ঘোষ, বয়স 29 বছর, বাবার তৈরি করা ইম্পোর্ট এক্সপোর্ট ব্যবসার নতুন ডিরেক্টর। তবে কয়েক মাস ধরে ব্যবসায়িকভাবে একেবারেই নিষ্ক্রিয় ছিল নকুল। কর্মচারীদের কেউ কেউ জানিয়েছে গত কয়েকদিন যাবৎ সে কিছুটা নেশাগ্রস্তের মতো ব্যবহার করত এবং অফিসে পর্যন্ত আসতো না। বরং কয়েক মাস আগে হঠাৎই সেলফ ডেভেলপমেন্ট নামের এক অদ্ভুত কোর্সে যোগ দেয় সে। শুধু তাই নয়,
এই সময় তদন্তে যুক্ত হয় আরও একটি নতুন তথ্য, একটি নতুন উইল যা মাত্র 3 দিন আগে তৈরি হয়। এই উইলে স্পষ্ট লেখা রয়েছে, কোনো কারণে যদি আমার মৃত্যু হয় তবে পরবর্তীতে আমার ব্যক্তিগত সমস্ত সম্পত্তির মালিক হবে মেঘলা সাহা। ভেরি ফিশি, আই স্মেল আ ইঁদুর বন্ধু। মাঝে 2টি দিন পার হয়েছে। আজ মঙ্গলবার। গত 2 দিনে তদন্ত বেশ কিছুটা গতি পেয়েছে। সেই সব বিষয় ভেবে নিয়ে ইন্সপেক্টর অরিন্দম বসু বললেন, হিসেব যা দাঁড়াচ্ছে বন্ধু, এই মেয়েটি তো তাহলে নকুল ঘোষের কেবল প্রেমিকাই নয়, বরং বর্তমানে সে পাওয়ার অফ অ্যাটর্নির অধিকার প্রাপ্ত। অপর প্রান্তে দাঁড়িয়ে থাকা অভিজিৎ যোগ করল, মানে প্রেমের সম্পর্কের আড়ালে অন্য কিছু লুকিয়ে থাকতে পারে, নইলে পাওয়ার অফ অ্যাটর্নি কেনই বা করবে? নাকি জোর করে করানো হয়েছে? আচ্ছা, এই মেয়েটির কাছে কিন্তু এখন আমাদের অনেক কিছু জানার আছে। এসবের মাঝেই অপেক্ষা করেছিল আরও একটি চমক। ওদের দুজনের কথার মাঝেই অরিন্দমের কেবিনে প্রবেশ করল এক পুলিশ কর্মী। তার সঙ্গে ছিল একটি ফরেনসিক রিপোর্ট, যে রিপোর্ট অনুযায়ী নকুলের হাতে ধরা চিরকুটের কালি এবং কাগজে দুজনের ফিঙ্গারপ্রিন্ট মিলেছে। একটিকে চিহ্নিত করা গেছে, যা ছিল নকুল ঘোষের, অন্যটি অবশ্য এখনো চিহ্নিত করা যায়নি। অরিজিৎ এক কোণে দাঁড়িয়ে চোখ বুজে বলল, কেউ তার মৃত্যুকে আত্মহত্যা বলে সাজাতে চেয়েছে, পরিকল্পিত, ক্লিন। কিন্তু এটা ভুলে গিয়েছে যে সঠিক তদন্ত হলে আসল রহস্য বেরিয়ে আসবেই। এইভাবে কেটে যায় আরও একটি বেলা। খানিক সময় যাত্রাপথ। অবশেষে সন্ধ্যের দিকে অরিজিৎ এবং অরিন্দম দুজনে মিলেই যায় মেঘলার ফ্ল্যাটে। ছোট্ট একটা ঘর, ছিমছাম। দরজা খুলতেই চমকে উঠে মেঘলা নামের ওই মেয়েটি। আপনারা? আমরা পুলিশ, আপনাকে কিছু প্রশ্ন করতে এসেছি, আশা করি আপনি সহযোগিতা করবেন। ইন্সপেক্টর বসুর ভারী আওয়াজ শুনে সামনের একটি সোফায় বসে পড়ে মেয়েটি, চোখে জলের ছাপ। পরবর্তীতে ধরা গলায় সে বলে ওঠে, নকুল খুব ভালো ছেলে ছিল, কিন্তু ভীষণ একা। ও নিজের পরিবারই ওকে বোঝেনি। আমি ছিলাম নকুলের শেষ আশ্রয়। তা শেষমেশ লাভবান তো আপনিই হলেন, নকুলের সম্পত্তির পুরো অধিকার পেলেন আপনি। আর কি চাই? না ইন্সপেক্টর, না না, আপনি যে জিনিসটার কথা বলছেন সেটা নকুল সম্পূর্ণ নিজের ইচ্ছেতেই করেছিল। আমি কিন্তু একবারও চাইনি, বিশ্বাস করুন। এতক্ষণ ধরে চলা কথোপকথন এক মনে শুনছিল অরিজিৎ। এবার খানিকটা গলা খাঁকড়িয়ে সে বললে, তা আপনাদের শেষ দেখা কবে হয়েছিল ম্যাডাম? গত শুক্রবার রাতে। ওই দিন আমরা সিনেমা দেখতে গিয়েছিলাম, প্রিয়া সিনেমা। আপনি চাইলে খোঁজ নিতে পারেন। না, তার বিশেষ দরকার পড়বে না। আচ্ছা, একটা কথা বলুন, আপনার কানের দুল কি নকুল ঘোষের ফ্ল্যাটে ভুলবশত ফেলে এসেছিলেন নাকি অন্য কিছু? ওটা ফ্ল্যাটে? আমি 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 তো খেয়াল করিনি। কিন্তু কিন্তু মেয়েটির মধ্যেকার একটা ছোট্ট অস্বস্তি চোখে পড়ে যায় অরিজিতের। সে বুঝতে পারে মেঘলা নিশ্চয়ই কিছু একটা লুকোচ্ছে, কিন্তু সেটা কি? ফের একবার প্রশ্ন করে অরিজিৎ। তার মানে শুক্রবারের পর আপনি আর নকুলের ফ্ল্যাটে যাননি, তাই তো? না, যাইনি। ওই দিনই আমাদের শেষ দেখা হয়েছিল। আপনি নিশ্চিত? হ্যাঁ। তাহলে সেই কানের দুল ওর ফ্ল্যাটে কবে গেল? আচ্ছা, সেই কথা বাদ দিলাম। এবার বলুন দেখি, আপনার প্রেমিকের মৃত্যুর সময় সে একটা চিরকুটে সুইসাইড নোট লিখে যায়,
সেখানে আপনার ফিঙ্গারপ্রিন্ট কিভাবে এলো? কোনো উত্তর আছে আপনার কাছে ম্যাডাম? যদি আপনি রবিবার ওই ফ্ল্যাটে নাই যান, তাহলে আঙুলের ছাপ কোথা থেকে আসবে? নাকি আপনি এবার বলবেন যে পুলিশের ফরেন্সিক রিপোর্টই ভুল? কি? শেষের কথাগুলো বেশ উচ্চস্বরে বলে অরিজিৎ। অপর প্রান্তে মনে মনে কিছুটা হেসে উঠল মিস্টার বসু। আসলে ফরেন্সিক রিপোর্টে নকুল ঘোষ ছাড়াও অপর একজনের ফিঙ্গারপ্রিন্ট পাওয়া গেছে, তবে সেটা কার তা এখনো কনফার্ম হয়নি। এক্ষেত্রে মেঘলার আঙুলের ছাপের পরীক্ষা না করা পর্যন্ত সেটা জানাও সম্ভব নয়। তবে এখানেই হলো গিয়ে অরিজিতের কামাল। জেরার সময় সামনের 21% মনে যদি ভয় ধরিয়ে দেওয়া যায়, তাহলে অনেক সময় তাদের মুখ থেকে সত্যি কথাটা কিন্তু বেরিয়ে আসে। এক্ষেত্রে তারও অন্যথা হলো না। ইতিমধ্যেই গলা শুকিয়ে এসেছে মেঘলার। সামনের টেবিলে থাকা গ্লাস থেকে ঝকঝক করে জল খেয়ে এসে বলল, আমি 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 গিয়েছিলাম আমি গিয়েছিলাম কিন্তু কিন্তু ও মরে থাকবে ভাবিনি। ওকে ওই অবস্থায় দেখে আমি এতটাই ভয় পেয়ে যাই যে যে ওই মুহূর্তে ওকে ছেড়ে চলে আসি আমি। কিন্তু কিন্তু বিশ্বাস করুন, ওর ওর মৃত্যুতে আমার কোনো হাত নেই। আমি আমি জানি না কিভাবে এই ঘটনা ঘটে। কখন গিয়েছিলেন? রোববার ভোরে। অরিজিৎ আর কিছু বলে না। বেরিয়ে আসার আগে শুধু একবার বলে ওঠে, আচ্ছা, আপনি যদি নির্দোষ হন তাহলে আর যা যা জানেন সবটা স্বীকার করবেন, কারণ সত্য বেশিক্ষণ ঢেকে রাখা যায় না ম্যাডাম। রাত তখন গভীর, নিস্তব্ধ শহরের পথ। আলোগুলো ধীরে ধীরে নিভে যেতে বসেছে। ঘুমের দেশে পাড়ি দিয়েছে শহরবাসী, অথচ ডিটেকটিভ অরিজিতের চোখে ঘুম নেই। সামনের প্রান্তে ছড়ানো কয়েকটি ছবির প্রিন্ট, নোটস, মোবাইল লোকেশন ট্র্যাকিং রিপোর্ট, আরো অনেক কিছু। সে জানে যে এই কেসে বেশ কিছু মিসিং লিঙ্ক চোখের সামনে ঘুরে বেড়াচ্ছে, কিন্তু সেগুলি ধরা যাচ্ছে না। আর তা না হওয়া পর্যন্ত খুনি কিন্তু গায়ে হাওয়া লাগিয়েই ঘুরে চলেছে। এর একটা বিহিত করা প্রয়োজন, আর তার জন্য দরকার সমস্ত সত্যকে এক সুতোয় গাঁথা। পরের দিন সকাল। গতকাল রাতে দেরি করে ঘুম আসার কারণে আজ উঠতে বেশ কিছুটা লেট হয়ে গিয়েছে। চোখ খুলে ঘড়ির দিকে তাকাতেই অরিজিৎ দেখে সময় ইতিমধ্যে সকাল 9টা পেরিয়েছে। এতক্ষণ ধরে ঘুমালাম, তাড়াতাড়ি উঠে বেরোতে হবে। বিড়বিড় করে পাশে রাখা মোবাইলের স্ক্রিন অন করতেই চক্ষু চড়ক গাছ হয়ে যায় অরিজিতের। নোটিফিকেশন জানান দিচ্ছে সকাল 7টা থেকে এখনো পর্যন্ত মোট 8টা মিসড কল ঢুকেছে ফোনে, আর প্রতিটি কল ইন্সপেক্টর বসুর। এক মুহূর্ত সময় নষ্ট না করে ডায়াল প্যাডে নম্বর এন্টার করে কানেক্ট করে অরিজিৎ। এইভাবে দু একবার চেষ্টার পর অবশেষে ফোন ধরে ইন্সপেক্টর বসু। আরে কোথায় ছিলি এতক্ষণ? সেই কখন থেকে ফোন করে যাচ্ছি। আরে একটা কলে বিজি ছিলাম ভাই। ওসব বাদ দে, নতুন কোনো তথ্য হাতে আসলো নাকি? হ্যাঁ, সেই জন্যই তো ফোন করা। আচ্ছা, যেটা বলছিলাম, নকুলের ফোন লোকেশন থেকে নিশ্চিতভাবে জানা যাচ্ছে এই যে মৃত্যুর আগের রাতে সে বালি রোডে একটা প্রাইভেট ভিলা পার্টিতে ছিল, তাও আবার রাত 11টা পর্যন্ত। আচ্ছা, মেঘলাও কি তখন সেখানে ছিল? না, সিসিটিভি ফুটেজে সেরকম কিছু দেখা যায়নি। তবে তবে তুই আশিস ধর নামের কাউকে চিনিস? বেশ কিছুক্ষণ অরিজিৎ চুপ করে থাকে, মুখ শক্ত হয়ে যায় ওর। চিনি, ও একজন ধনী ব্যবসায়ী। শুধু তাই নয়, ওর নামে একাধিক বেআইনি ডিল, মাদক, নারী পাচারের মতো কেস রয়েছে, তবে সবই প্রমাণ ছাড়া। ফলে এত অপরাধ সত্ত্বেও সে এখনো সমাজের গণ্যমান্য ব্যক্তি হিসেবেই পরিচিত হয়ে রয়েছে। ও আচ্ছা, এই ব্যাপার।
যাই হোক, যেটা বলছিলাম, এই পার্টিটা কিন্তু ছিল আশিসের বাড়িতেই। সে না হয় বুঝলাম, কিন্তু নকুল ওই পার্টিতে কি করতে গিয়েছিল? আশিসের সাথে তার কিসের সম্পর্ক? নকুলের সঙ্গে দীর্ঘদিন ধরে আর্থিক দিক থেকে জড়িত ছিল এই আশিস। এতখানি শুনে ঘোর চিন্তায় ডুবে যায় অরিজিৎ। ফোনের অপর প্রান্ত থেকে ভেসে আসে উদ্বিগ্ন গলা। এই আওয়াজ শুনে হুঁশ ফেরে তার। হ্যালো হ্যালো। সরি, আরে একটা বিষয় নিয়ে চিন্তা করছিলাম। আচ্ছা অরিন্দম, তাহলে এটা তো কেবল প্রেম আর প্রতারণার কেস রইল না বন্ধু? টাকা, ব্যবসার, সম্ভবত ব্ল্যাকমেইল, সব মিলিয়ে রহস্য যে ক্রমাগত ঘনীভূত হচ্ছে। এর মাঝেই বর্তমানে বেরিয়ে আসে মেঘলার অতীত জীবনের রহস্য। 3 বছর আগে এক পরিচালকের সঙ্গে থাকতো মেঘলা। ছোট্টখাটো বিজ্ঞাপন ও শর্ট ফিল্ম নিয়ে কাজ করত সে। নাম সৌভিক দত্ত। তাদের সম্পর্কও ছিল বেশ জটিল। সম্পর্কে থাকাকালীন হঠাৎ একদিন নিখোঁজ হয়ে যায় সৌভিক। পুলিশ কোনো কেস করেনি, কারণ পরিবার থেকেই চেপে যায় গোটা ব্যাপারটা। মাঝে কেটে গিয়েছে আরো একটা দিন। হ্যালো অরিজিৎ, এই কোনো নতুন সূত্র মিলল? দেখ, এখনো পর্যন্ত কিন্তু মৃত্যুর কিনারা করা যায়নি। মানে এমনভাবে বেশি দিন চললে হয়তো উপর থেকে এটাকে সুইসাইড বলেই চালিয়ে দেবে, তখন কিন্তু আমার হাতে কিছুই থাকবে না। সেটা ঠিক, তবে রহস্যের উদ্ঘাটনে কিছুটা সময় তো লাগবেই। আচ্ছা ভালো কথা, তদন্তে ওই যে পরিচালকের নাম উঠে আসে যার সাথে মেঘলা সাহার সম্পর্ক ছিল, সৌভিক দত্ত। হ্যাঁ, ওই সৌভিক দত্ত। গতকাল বিকেলে ওর বাড়িতে পৌঁছে যাই আমি। তবে সেখানে যে এত বড় একটা চমক অপেক্ষা করে থাকবে সেটা ভাবতেও পারিনি। মানে কি চমক? আর সৌভিকের বাড়িতে যাবি সেটা তো জানাসনি আমায়? আচমকাই মনে হলো যে ওখানে গেলে হয়তো অনেক গুরুত্বপূর্ণ বিষয় জানতে পারবো। আর হলোও ঠিক তাই। সৌভিকের বাড়ি পৌঁছে দেখি বয়স্ক এক পরিচারক ছাড়া গোটা বাড়িতে আর কেউ নেই। তাকে ম্যানেজ করে সমস্ত জায়গাগুলো ভালো করে খুঁজে দেখি। বেশ কিছুক্ষণ অন্বেষণের পর একটা চিঠি হাতে আসে। ওই পরিচালকেরই লেখা? হ্যাঁ, হাতের লেখা তো তারই। তো সেই চিঠিতে লেখা কথাগুলো ভারী চমক সৃষ্টি করে। আমি সৌভিক দত্ত। গত কয়েকদিন যাবৎ মেঘলা বদলে গেছে। তার চোখে এমন কিছু একটা আছে যেটা আগে ছিল না। ওর আশেপাশে আমি আর সুরক্ষিত বোধ করি না। এই হলো চিঠির লেখা। তাহলে তো এটা বলতেই হয় এই মেঘলা মেয়েটি তো মোটেই সুবিধার নয়। হ্যাঁ, সে তো বটেই। আচ্ছা, পুলিশের দিক থেকে কি কোনো তথ্য মিলেছে? হ্যাঁ, মিলেছে বটে। ইতিমধ্যে তদন্তে উঠে এসেছে মেঘলা নাকি একসময় আশিস ধরের এক ক্লোজ সার্কেলের মডেল ছিল। সেখানে অনেকেই আবার ড্রাগস, ব্ল্যাকমেইল আর সেক্সুয়াল ম্যানিপুলেশনে ফাঁসানো হতো। বাহ, চমৎকার। তাহলে কি এটা ধরে নেওয়া যায় যে নকুল সম্ভবত সেই জালে ঢুকে পড়েছিল, কিন্তু পরে সে সমস্ত কিছু বুঝতে পেরে পালাতে চেয়েছিল, কিন্তু উইল করে মেঘলার নামে সব রেখে দেওয়ার মানে কি? ঠিক কি কারণে তাকে সরানো হলো? তাহলে এখন উপায়? উপায় বলতে এবার আমায় মাঠে নামতে হবে। এবার আমি স্বয়ং যাব আশিস ধরের কাছে। হ্যাঁ, সেটা সহজ হবে না, কারণ হলো আশিস আর তার দেহরক্ষী এর আগে এমন একাধিক মামলায় ফাঁসা সত্ত্বেও গায়ের জোরার ক্ষমতার অপব্যবহার করে পার পেয়ে যায় সে। এবারে ওই রাঘব বোয়ালকে জালে গোটাতে হবে। আচ্ছা বেশ, তবে যা করবি সাবধানতার সাথে কিন্তু। আর যদি কোনো রকম বিপদ হয় ইমিডিয়েট ফোন করবি, ঠিক আছে? পরদিন দুপুরে কলকাতার বাইপাসের ধারে বিলাসবহুল ভিলায় পৌঁছয় অরিজিৎ। গেটে প্রবেশের মুহূর্তে 3-4 জন দেহরক্ষীকে এগিয়ে আসতে দেখে মানি ব্যাগ থেকে কার্ড বের করে দেখায় সে। পরবর্তীতে বেশ কিছুটা বাক্য বিনিময়ের পর অবশ্য ভেতরে ঢুকতে সফল হয় অরিজিৎ।
খানিকটা সময়ের অপেক্ষা শেষে ইতিমধ্যে অরিজিতের সামনে এসে দাঁড়িয়েছে বছর 40-এর এক ব্যক্তি। 6 ফুট লম্বা বিশাল চেহারার অধিকারী, পরনে টি শার্ট আর জিন্সের প্যান্ট, হাতে একখানা দামি ঘড়ি। পায়ের জুতো দেখে মনে হয় কমপক্ষে লাখ টাকার কাছাকাছি হবে সেটা। গত রবিবার নকুল ঘোষ নামের এক যুবকের মৃত্যুর খবর নিশ্চয়ই শুনেছেন, কি তাই তো? তা সেই বিষয়ে কিছু প্রশ্ন করতে আসা। আপনার কাছে কি প্রমাণ আছে যে আমি এই ঘটনার সাথে যুক্ত? হ্যাঁ, আহা, আমি কখন বললাম যে আপনি যুক্ত? আপনার কাছে তো সাহায্যের জন্য আসা মশাই, যদি তদন্তে একটু হেল্প করেন আর কি। না, এ বিষয়ে আমি কিছু জানি না বাবু। তাছাড়া পুলিশ কি নিজের কাজে ব্যর্থ নাকি যে শেষে একটা টিকটিকি বসেছে? হ্যাঁ, আবার সে আমার কাছে সে পড়ে আছে। পুলিশ টিকটিকি পুষুক কিংবা ইঁদুর, তাতে আপনার কি যায় আসে? এর আগেও তো একাধিক কুকীর্তি করা সত্ত্বেও কেবল টাকার জোরে বেঁচে গিয়েছেন। নকুলের মৃত্যুর আগের রাতেও আপনার সাথে পার্টিতে উপস্থিত ছিল, তাও আবার আপনার বাড়িতেই। তাছাড়া নকুলের প্রেমিকা মেঘলার সাথেও যে আপনার যোগাযোগ আছে সেটা প্রমাণ করা সময়ের অপেক্ষা। ভালোই ভালোই সবটা স্বীকার করে নিন, নইলে। সাবধান হও ঘোষ বাবু, তুমি সাবধান হও। সব জায়গায় দাদাগিরি চলে না, কিছু জায়গায় চুপ করে থাকতে হয়। নাইলে চুপ করাতে ভালো মতোই জানা আছে আমার। কয়েক সেকেন্ডের ব্যবধানে চায়ের কাপে শেষ চুমুক দিয়ে উঠে দাঁড়ালো অরিজিৎ। আচ্ছা, আজকের মতো আসি তবে। আজ সোমবার, মাঝে কেটে গিয়েছে 7-7টি দিন। ঘড়ির কাঁটা সকাল 8টার ঘর ছুঁয়েছে। ঠিক এমন সময় অরিজিতের বাসস্থানে এসে পৌঁছন ইন্সপেক্টর বসু। গটগট করে ওপরে উঠে একরাশ উত্তেজনা নিয়ে মিস্টার বসু বলে ওঠেন, মেঘলার ফোন থেকে একটা ডিলিটেড ভয়েস মেসেজ উদ্ধার করা গেছে। ফরেন্সিক টিম সেটা রিকভার করেছে, আর আশা করি রহস্যের উদ্ঘাটন আর বেশি দূরে নেই। ইন্সপেক্টর বসুর বলে চলা কথাগুলো শুনে বিছানা থেকে ধরফড়িয়ে উঠে বসে অরিজিৎ। দ্রুত হেডফোনে সেই রেকর্ড চালায় সে। আমি সব জানি নকুল, তুমি যদি এই বিল সত্যি জমা দাও ওরা তোমায় ছাড়বে না। আশিস আশিস চুপ করে থাকবে না নকুল, ও কিন্তু কিছু একটা করবে। আমার বাঁচতে ইচ্ছা করে না মেঘলা, তুমি সব নিয়ে চলে যাও। আমি তোমায় ভালোবাসি, কিন্তু তুমি জানো না আমার সাথে ঠিক কি কি ঘটে চলেছে। আমার সব সম্পত্তি এখন তোমার। আমার যাই হয়ে যাক, তুমি যেন ভালো থাকো, এটাই আমার ইচ্ছা। কিন্তু তুমি বুঝতে পারছো না নকুল, ওরা যে কতটা। ফোনের বার্তালাপ মাঝে আগমন ঘটে এক অজানা পুরুষের কণ্ঠের। ধীর ও হুমকি স্বর মেশানো গলায় ব্যক্তিটি বলে, ভুল করছিস নকুল, এবার তোর সময় শেষ। তারপর গুলির আওয়াজ হয়। সব শেষ, সেখানেই শেষ হয় রেকর্ডিং। এতখানি শুনে এবার ইন্সপেক্টর বসুর দিকে চোখ তুলে অরিজিৎ ফিসফিস করে বলে ওঠে, তাহলে এটা আত্মহত্যা ছিল না, স্পষ্ট হুমকি ছিল আগেই, আর তারপর গুলি করে খুন। হ্যাঁ, সেটা তো এখন জলের মতো পরিষ্কার অরিজিৎ। বাই দ্য ওয়ে, আরও একটা বড় প্রমাণ হাতে এসেছে আমাদের। তাই? কি সেই প্রমাণ? কি রয়েছে তাতে? তবে যাই বলিস, এবারে কিন্তু ফাটিয়ে দিচ্ছিস তুই। সচরাচর পুলিশ যে এতটা অ্যাক্টিভ হয় তা জানা ছিল না। সে তোমার ভুল ধারণা, পুলিশ সবসময়ের জন্যই অ্যাক্টিভ থাকে। আরে বাবা, আমি তো খানিক মজা করছিলাম। আচ্ছা, কি প্রমাণ এসেছে বল দেখি। গতকাল বেশ রাতের দিকের ঘটনা। ঘটনাস্থল পরিদর্শনে পুলিশের আরও একটা টিম গিয়ে পৌঁছায় নকুল ঘোষের ফ্ল্যাটে, আর তখনই মেলে আরও একটা বড় প্রমাণ। পুলিশ টিমটির নজরে আসে ভাঙা একখান ডোরবেল ক্যামেরা, যা মূলত বন্ধ ছিল, কিন্তু খুনের আগের রাতে হঠাৎ মোশন সেন্সর মারফত বেশ কিছু ফুটেজ রেকর্ড হয়ে যায়।
আহা, আমার নজরে এই জিনিসটা পড়লো না কেন? আচ্ছা বেশ, সেসব থাক। তো সেই ফুটেজে ঠিক কি দেখা গিয়েছে সেটা আমায় বলতো। ভিডিও ফুটেজে দেখা যায় ওই দিন রাত ঠিক 3:27 গায়ে কালো শাল জড়ানো এবং মুখ ঢাকা অবস্থায় এক ব্যক্তি নকুলের দরজা খুলে ঢুকছে। নকুল ঘষি অবশ্য দরজা খুলে দেয়, আবার 3:41 বেরিয়ে যায় সে। গতকাল অবধি আমরা ভাবছিলাম এই রহস্যময়ী হয়তো মেঘলা সাহা হতে পারেন, তবে এখানেই ফুটেজের কামাল। ফ্ল্যাট থেকে বেরোনোর সময় মুখের খানিকটা অংশ থেকে ঢাকা বেরিয়ে পড়ে ব্যক্তিটির, আর সেখানেই জানা যায় তার আসল পরিচয়। দাঁড়া, আমি হয়তো আন্দাজ করতে পারছি ব্যক্তিটিকে। আচ্ছা, লোকটার নাম কি আশিস ধর? তবে দারোয়ান তো বলেন যে সকাল 6টার কিছু আগে। হ্যাঁ অরিজিৎ, একদম ঠিক ধরেছে বন্ধু, ওটা আশিস ধরই ছিল। ব্যাটা বুঝতে পারেনি যে একটা ভাঙা ডোরবেল ক্যামেরা ওকে ধরিয়ে দেবে, যদিও দারোয়ানের ব্যাপারটা দেখতে হচ্ছে। এই তো, এই ফুটেজটাই কিন্তু খুনের ক্লাইম্যাক্স তৈরি করবে। গভীর রাতে আশিস ধরের আগমন, আর পরদিন সকালে নকুল মৃত। তবে ওর মতো ধুরন্ধর ও প্রভাবশালী মানুষকে ধরতে গেলে কিন্তু আরও প্রমাণ চাই। বেশ, তাহলে এখন আমি চলি, কোনো নতুন খবর আসলে বলবো। তুইও দেখ যদি বড় কোনো সূত্র হাতে আসে। চললাম রে। সেদিন বিকেলের দিককার ঘটনা। নকুলের বিল্ডিংয়ের বৃদ্ধ দারোয়ানটি হঠাৎ থানায় এসে পৌঁছয়। ইন্সপেক্টর বসু রাউন্ডে বের হতে যাবেন, এমন সময় বৃদ্ধ লোকটিকে দেখে কিছুটা চমকে ওঠেন তিনি। স্যার, আমি কিছু বলতে চাই। আচ্ছা, আপনি ওই চেয়ারটায় বসুন। এই সুখেন বাবু, একটু ওনাকে জল দিন না। এই বলে তৎক্ষণাৎ অরিজিতের নম্বরে কল করেন মিস্টার বসু। হ্যালো, হ্যাঁ আমি বলছি। শোন না, তুই একবার করে একটু থানায় আসতে পারবি এখন? হ্যাঁ, হোপফুলি দারুণ একটা লিড পেতে চলেছি আমরা। না, তুই এলেই দেখতে পাবি। আয়, তাড়াতাড়ি আয়, রাখলাম। এই বলে ফোন কেটে দেন তিনি। মাঝে কেটে গিয়েছে 15 মিনিট। বাম প্রান্ত থেকে ডান প্রান্ত অবধি পায়চারি করতে থাকেন ইন্সপেক্টর বসু। ঠিক এমন সময় সামনের দিক হতে হন্তদন্ত হয়ে অরিজিৎকে আসতে দেখে খানিকটা প্রশান্তি অনুভব করেন তিনি। এসেছিস? আয় আয়। হঠাৎ কি এমন হলো? নকুল ঘোষের ফ্ল্যাটে যাব ভাবছিলাম। ফ্ল্যাটের দারোয়ানের সাথে কথা বলাটা খুব দরকার। উনি কিন্তু অনেক তথ্য। সত্যি টেলিপ্যাথি। তুই যার জন্য ভাবছিলি সে নিজেই এখানে উপস্থিত। আরে পিছনটা ঘুরে দেখ একবার। পেছন ঘুরতেই কার্যত চমকে ওঠে অরিজিৎ। সত্যি টেলিপ্যাথি বটে। এরপর অরিজিৎকে প্রথম থেকে সবটাই খুলে বলেন ইন্সপেক্টর বসু। আচ্ছা, আপনি তো ঘটনার সময় সেখানেই উপস্থিত ছিলেন। মানে দারোয়ান হিসেবে কে ভিতরে ঢুকছে কে বাইরে বেরোচ্ছে সেটা তো আপনারই দেখা উচিত মশাই। তাহলে এই ঘটনা ঘটলো কি করে? সাহেব, সত্যি বলতে আমার সাহস হয়নি এতদিন বলার, কিন্তু আজ আমি সবটা বলতে চাই। নকুল বাবুর মতো ভালো মানুষের সাথে অন্যায় হতে দেওয়া যায় না। যেদিন নকুলবাবু মারা গেলেন তার আগের রাতে আমি একটা ঝগড়ার আওয়াজ শুনেছিলাম। একজন পুরুষ খুব জোরে জোরে চিৎকার করে বলছিল, তুই পালাতে পারবি না, পালাতে পারবি না তুই। তারপর দরজা ধাক্কার শব্দ। আমি খুব ভয় পেয়ে গেছিলাম বাবু। সেদিন যখন আমায় জিজ্ঞাসা করা হয় তখন আতঙ্কের চোটে সময়ের গড়বড় করে ফেলি। অরিজিৎ এবার সোজা হয়ে উঠে দাঁড়ায়। অনেক ধন্যবাদ কাকাবাবু, আপনি অনেক বড় উপকার করলেন। আশা করি বর্তমানে আপনি আর মিথ্যে কথা বলছেন না। বৃদ্ধ দারোয়ানটি চলে যাবার পরে
ইন্সপেক্টর বসুর উদ্দেশ্যে অরিজিৎ বলে ওঠে, আশিসের বাড়িতে পুলিশের টিম পাঠানোর সময় এসেছে। ওর বিরুদ্ধে এখন আমাদের হাতে অনেক প্রমাণ রয়েছে। ঘাড় নাড়ে ইন্সপেক্টর বসু। যেমন নির্দেশ তেমনি কাজ। 24 ঘন্টার কম ব্যবধানে আশিস ধরের বাড়িতে হানা দেয় পুলিশ এবং তার ব্যক্তিগত রুম থেকে উদ্ধার হয় বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য। তার মধ্যে প্রধান তথ্যগুলি হল নকুল ঘোষের ডায়েরির ছেঁড়া পাতা, যেখানে নকুল লিখেছিল, আমি চুপ থাকবো না, আমি সব বলবো। রিভলভারের গায়ে থাকা আঙুলের ছাপ, যা মেঘলার বলে মনে হলেও আশিসের বাড়ি থেকে উদ্ধার তার আঙুলের ছাপের সঙ্গে সেটিকে মিলিয়ে দেখা যায় দুটি ফিঙ্গারপ্রিন্টই এক, এবং একটি পুরনো ইউএসবি ড্রাইভ, যাতে রয়েছে নকুল ও আশিসের এক গোপন কথোপকথন, যেখানে নকুল বলে, তুমি যা করেছো আমি সেটা ঢাকতে পারবো না। তুমি মেয়েদের ব্যবহার করো, এখন আমাকে ব্ল্যাকমেল করছো, কিন্তু আমি ঠিক বেরিয়ে আসবো। আশিস ধরের বাড়ি থেকে একাধিক অকাট্য সূত্র সামনে আসতে আশিস অবশ্য প্রথমে অস্বীকার করে, কিন্তু কফিনে শেষ পেরেক হিসাবে প্রকাশ্যে আসে নকুল ঘোষের মৃত্যুর সময় ঘটনাস্থল থেকে উদ্ধার হওয়া একটি সুইসাইড নোট। হ্যান্ডরাইটিং এক্সপার্ট জানায়, প্রাথমিক দৃষ্টিতে হাতের লেখা নকুল ঘোষের মনে হলেও প্রকৃতপক্ষে সেটি ছিল আশিস ধরের। এছাড়াও সামনে আসে মেঘলা সাহার গোপন জবানবন্দি। ইন্সপেক্টর বসু ও অরিজিতের জেরার মুখে অবশেষে ধৈর্যের বাঁধ ভাঙে তার। আমি জানতাম ওর মৃত্যু পরিকল্পিত। আশিসের হাত থেকে নকুলের বেঁচে ফেরা ছিল কার্যত অসম্ভব, কিন্তু আমি ভয় পেয়ে যাই, ফলে আমি আর বাধা দিইনি, কারণ তাহলে হয়তো আমার প্রাণও যেত। কিন্তু সত্যি বলছি, আমি গুলি করিনি। এক্ষেত্রে মেঘলা সাহাকে তৎক্ষণাৎ গ্রেপ্তার না করা গেলেও তার বিরুদ্ধে চলতে থাকে জিজ্ঞাসাবাদ ও কড়া নজরদারি। অবশেষে গ্রেপ্তার হয় আশিস ধর। কি মিস্টার ধর, বলেছিলাম তো, এবার দেখুন, খারাপ কাজের ফল কখনো না কখনো পেতেই হয়। এখন আপনার বিরুদ্ধে যা প্রমাণ আছে তাতে জেল জীবন যে আপনার বেশ দীর্ঘ হবে তাতে আর সন্দেহ রইল না। আমায় জেলের ভেতর বেশি দিন রাখা এই পুলিশের পক্ষে অত সহজ নয়। এর আগেও পারেনি, আর এবারেও পারবে না। সে তো সময়ই বলবে, তবে অন্যবারের মতো ছাড় পাওয়া এত সহজ হবে না এবার। জেলে কতদিন থাকবি সেটা তো পরের কথা, কিন্তু আমি থাকতে জেল জীবন যে তোর সুখকর হবে না সেটা বরং এখন থেকেই মাথায় ঢুকিয়ে রাখ। আচ্ছা মশাই, নকুলকে রাস্তা থেকে যে আপনি সরিয়েছেন তা তো এখন সবাই জেনে গিয়েছে, তবে সরানোর কারণটা বলে ফেলুন দেখি। এমনিও আপনার বাঁচার কোনো রাস্তা তো আর দেখছি না, তাই কারণটা বললেও যা, না বললেও তাই। দেখুন এবার কি করবেন। এই আশিস ধরকে সাহায্য করবে এমন লোক এখনো জন্ম নেয়নি রে। আচ্ছা, তো কারণটা তাহলে বলি শোন। নারী চক্র, ড্রাগস আর এসব কালোবাজারির সঙ্গে যে আমার যোগ আছে সেটা তো জানিসই। তো অতীতে অনেক ছোটখাটো ঘটনা ঘটে যেগুলো আমার সাগরেদরাই মিটিয়ে দেয়। তবে এক্ষেত্রে প্রথম বাদশাদে তোদের ওই নকুল ঘোষ, মানে ওই মেঘলা মেয়েটার তা অফিসার, মেঘলা মেয়েটা ভারী চিজ মাল, কিন্তু আমাদের সার্কেলের সঙ্গে অনেক দিন ধরেই যুক্ত, যদিও আমার বিশেষ পোষাতো না কোনোদিনই। তবে ওই যে বলে মহিলার প্যাঁচ, পার্টি হোক কিংবা অন্য কোনো অনুষ্ঠান, মেয়েটার সাথে সবসময় 4-5টা ছেলের ওঠা বসা থাকতো। বাস, আর কি চাই? ছেলেগুলোর মাথা ভাঙিয়ে ঢুকিয়ে দেওয়া হতো আমাদের গালে। ড্রাগস ব্যবসায় যত বেশি লোক ততই ফায়দা।
মুনাফার একটা অংশ পৌঁছে যেত মেঘলার কাছে। এভাবেই কয়েক মাস আগের একটা পার্টিতে আলাপ হয় নকুলের সাথে। শিল্পপতি ব্যবসায়ী বাবার একমাত্র ছেলে, আর তার উপর উঠতি বয়স। ঢুকে পড়ে ড্রাগসের ব্যবসায়। প্রথমে অবশ্য আপত্তি করলেও পরে কথার জালে ভেসে যায় সে। ছেলেটা খুব একটা খারাপ ছিল না, আর সেটাই হলো ওর জন্য কাল। শুরুর দিকে সবকিছু ঠিকঠাক চললেও আচমকাই একদিন এসে বলে যে সে নাকি আর এই কাজের সাথে যুক্ত থাকবে না। কি সাহস বলুন তো! তাও ঠিক ছিল। মৃত্যুর আগের রাতে পার্টিতে তো নেশার ঘরে আমায় হুমকি দিয়ে বসে নকুল। বলে নাকি আমাদের নারী চক্রের বিরুদ্ধে পুলিশের কাছে নালিশ জানাবে ও। ব্যাস, সেই মুহূর্ত থেকেই শুরু হয়ে যায় খুনের পরিকল্পনা। এরপর আর কি, এরপর গভীর রাতে কি কি হয়েছে তার নিশ্চয় বলতে হবে না আপনাকে। অর্থাৎ প্রথমে মৃতের বন্দুক দিয়েই তাকে খুন আর তারপর সুইসাইড নোট লিখে তদন্তের মোড় ঘোরানোর চেষ্টা, কি তাই তো? হ্যাঁ, ওই বাড়িতেও আগেও কয়েকবার গিয়েছিলাম। ফলে কোথায় কি থাকতো সবটাই জানতাম, খালি ওই ক্যামেরাটাই। আচ্ছা, একটা রহস্যের জ্বর যখন ছাড়ালেন তখন অতীতের আরেকটা রহস্যের কিনারাও না হয় করে দিন, তাহলে ভালো হয় আর কি। মানে কোন রহস্যের কথা বলছিস তুই? সৌভিক দত্তের নাম নিশ্চয়ই মনে আছে, মেঘলা সাহার প্রাক্তন প্রেমিক, যে নিরুদ্দেশ হওয়ার আগে একটি চিঠি লিখে যায়। চিঠিতে অবশ্য পরোক্ষে মেঘলার নামেই অভিযোগ করে যায় সে। যাই হোক, আপনার কি কিছু বলার আছে আশিসবাবু? প্রথমে আমার মনে হয় যে সৌভিক দত্তের নিরুদ্দেশ হওয়ার পেছনে তার প্রাক্তন প্রেমিকার হাত রয়েছে, তবে পরবর্তীতে নকুলের সুইসাইড নোটের কথা মাথায় আসতেই বদলে যায় সমস্ত সমীকরণ। ঘটনাস্থল থেকে উদ্ধার হওয়া সুইসাইড নোটটি দেখে প্রথমে মনে হয় সেই লেখা ওই মৃত ব্যক্তিরই, কিন্তু এরপর ফুটেজে আশিসবাবুর দেখা মেলায় অনুমান করতে পারি যে হাতের লেখা কপি করার ক্ষেত্রে নেপথ্যে রয়েছেন স্বয়ং আশিস ধর। নকুল ঘোষের সুইসাইড নোটের লেখা আসলে আশিসবাবুরই। পরবর্তীতে ওর সাগরেদদের জিজ্ঞাসাবাদ এবং পুলিশের হ্যান্ডরাইটিং এক্সপার্ট ডিপার্টমেন্টের থেকে পাওয়া তথ্য অনুযায়ী সেই বিষয়ে আরও কনফার্ম হই। এরপর মনে প্রশ্ন জাগে, তাহলে কি সৌভিক দত্তের বাড়ি থেকে উদ্ধার হওয়া সেই চিঠির হাতের লেখাতেও রয়েছে কোনো কারসাজি? তাহলে তো আজকেই চিঠিটা আমাদের স্পেশালিস্ট ডিপার্টমেন্টে পাঠিয়ে দিতে হবে। একদম একদম। তো তাহলে এবার ওঠা যাক। আর হ্যাঁ আশিসবাবু, এই টিকটিকি কিন্তু শেষ পর্যন্ত করলো, কি বলেন?